আমরা বিশ্বাস করি প্রতিটি সাধারণ মানুষের ভেতরে অজান্তে পরম মমতায় লালিত হয় এক শুদ্ধতম মানুষ, আর এই শুদ্ধতম মানুষের ভেতরে বাস করে ইতিহাসের অসাধারণ মানুষেরা। কিছু মানুষ অনুভব করতে পারে, আর কিছু মানুষ নিজের কাছে অপরিচিতই থেকে যায়। বাঙালির সূচনা লগ্ন থেকে এক দলের জীবন আটকে গেছে আত্মকেন্দ্রিক বিনিয়োগে, আরেক দল খুঁজেছে নতুন কিছু। জাতির পতাকা আজও খামচে ধরে সেই পুরনো শকুন। হাজার সিরাজ মরে, হাজার মুজিব মরে, হাজার তাহের মরে। বেঁচে থাকে চাটুকার, পাচাটা কুকুর, বেঁচে থাকে ঘুন পোকা, বেঁচে থাকে সাপ। ইতিহাসের বীরেরা আজও কানের কাছে ফিস ফিস করে বলে জীবন মরণের কাব্য। বলে, আমি আছি, আমি আছি, তুমি এগিয়ে যাও। আজ মানুষ বিভক্ত হয়েছে দলে দলে, মতে অমতে। বিক্ষোভের দিন দূরে থাক, নিজেদের চিৎকারে আজ নিজের কথাই কেউ শুনতে পায় না। কিন্তু আমাদের থামতে হবে, ঘ্রাণ নিতে হবে রফিকের বাংলা হরফের, দুঃখিনী মায়ের বাসি ভাতের। ছুঁয়ে দেখতে হবে শতাব্দীর সেরা পিঠের প্ল্যাকার্ড। আমাদের গল্প হৃদয় গহীনের মানুষদের খুঁজে পাওয়ার গল্প। আমাদের গল্প 52, 71 আর 90 গড়ে ওঠা তিনাঞ্জলির গল্প। ভাই, আরামে পজিশনে দাঁড়ান। আপা আসতেছে, সিগারেটটা ফেলে দেন। না নাই এ মামা, মেডিকেল যাবেন? না মামা, ওইদিকে যাব না। চলেন, ভাড়া বাড়াই দিব না। টাকা পয়সার ব্যাপার না মামা, দুনিয়াতে টাকা পয়সা দিয়ে সব হয় না। যাবো না মামা, যান।
আফা যাইবেন? মেডিকেলে যাব। আপনি তো বোধহয় ওদিকে যাবেন না। যাইমু না মানে? যাত্রী হইতেছে লক্ষ্মী, যাত্রী কইলে হাবিয়া দুযোগে নামাই দিতে হইব। শোনেন মামা, আমার চাইতে ওই লোকটার যাওয়াটা বেশি জরুরি। আপনি ওনাকে নিয়ে যান। হয়তোবা ওনার রোগী আছে। সকালবেলাটা একটা ভালো কাজ দিয়ে শুরু করেন। ওই তো লোকটা এখনো দাঁড়িয়ে আছে। দাঁড়ান মামা, এই ফুলটা মামিকে দিয়েন, খুশি হবে। মামির খোপায় গুঁজে দিয়ে বলবেন, যে কোনো বাগান থেকে যেটা ইচ্ছে সেই ফুল, যে কোনো সময় আমি তুলে নিয়ে যদি কভু তোমার খোপায়, আহা অজগর, তোমার খোপায় সাজাবার সুযোগ পেতাম, তাহলে দেখতে লীলা। তোমার শরীর ছুঁয়ে লাবণ্যের লোভন ফুলেরা উদ্বেল হৃদয়ে নিত্য বিপর্যস্ত হতো। মত্ত মমতায় বলতো আশ্চর্য হয়ে, হতো বলতে, খোপার মতন এমন ফুলদানি আনিয়ে। না থাক, এত কিছু বলতে হবে না। আপনি শুধু মামিরে দিয়েন, মামি খুশি হবে। থাকতে আমার খুব ভালো লাগে, জায়গাটা আমার খুব প্রিয়। আমারও প্রিয়, কিন্তু দেখো, আমাদের দুজনকে জানা দরকার। জানাশোনার সময় পাওয়া গেল কোথায়? মাত্র 3-4 ঘন্টা আগে ফেসবুকে তোমার সাথে আমার পরিচয়। তুমি রুয়েটে পড়ো, তোমার নাম জয়, এইটুকু মনে পড়ছে। তুমি কি আর কিছু যোগ করতে চাও? অবশ্যই যোগ করতে চাই। আমার দাদা একসময় কমিশনার ছিলেন, তার সাথে প্রধানমন্ত্রীর একটা ছবিও আছে। তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করছিলেন। তিনি ছিলেন ইনসানে কামেল। দাদার অনেক শখ ছিল মন্ত্রী হবেন, কিন্তু তিনি রাতে স্বপ্নে দেখেন তিনি যদি মন্ত্রী হন তাহলে তার বড় ছেলে মারা যাবে। হুমায়ুনের জীবনের বিনিময়ে তার সন্তান বাবরের জীবন। বুঝলে ব্যাপারটা? এটা দেখছি বিরাট ঐতিহাসিক ব্যাপার। আমার অবশ্য বলার মতন তেমন কিছু নাই। আমি বগুড়ার ছোট্ট বন্ধু নিঝুম, রাজশাহী মেডিকেল MBBS পড়ছি। বাবা রাজশাহীতে জব করেন, আমি ফ্যামিলির সাথেই থাকি। আর আমার ফ্যামিলিতে ওরকম কেউ নাই। শুনেছি আমার খালাতো ভাই কিছুদিন আগে হিরো হয়ে বেশ নাম কামিয়েছে। আমার দুলাভাই কিন্তু ঢালিউডের বড় ডিরেক্টর। তিনি আমাকে নায়ক বানাতে চেয়েছিলেন, কিন্তু ওইসব নাটক ফাটকে অভিনয় করা আমার চলে না। আসলে ভদ্রঘরে এসব নাটক ফাটকে অভিনয় করা মানায় না। আচ্ছা যাই হোক, চলো ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। শাহ মখদুম মাজারের পীর সাহেব আমাকে 3 চিল্লা পরিমাণ সময় কোনো রেস্টুরেন্টে বসতে নিষেধ করেছেন। রেস্টুরেন্টে বসার সাথে সাথে নাকি আমি ভেদভূমি করতে করতে মারা যাব। তুমি মেডিকেল স্টুডেন্ট হয়ে সব মাজার টাজার বিশ্বাস করো? চলো রাস্তায় হাঁটতে হাঁটতে আইসক্রিম খাই। আমার আক্কেল দাঁত উঠেছে। এই আইসক্রিম চকলেট জাতীয় জিনিস আমার জন্য গরল। বিদায়ের সময় হয়ে এসেছে। কেবলই তো আসলা, আরো কিছুক্ষণ থাকো। তার হয় না মাঝি, তার হয় না। আচ্ছা, আবার দেখা হবে অন্য কোনো মঞ্চে, কারণে অকারণে। সে পর্যন্ত ভালো থেকো। আসি, বিদায়। এই নিঝুম, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। না থাক, আমি যেতে পারবো। হাফিজ ভাই, কি করছেন? এই তো কবিতাগুলোকে শুকাতে দিয়েছি। ওমা, কেন? গোসল করাই দিছেন বুঝি? অবশ্য যে গরম পড়ছে, মানুষই টিকতেছে না, আর তো কবিতা, তাই না বলেন? না, আসলে গতকাল জানালা খোলা ছিল তো, বৃষ্টির ঝাপটায় ভিজে গিয়েছে। আপনি কি কোথাও থেকে আসছেন? হ্যাঁ, এক ফেসবুক ফ্রেন্ডের সাথে দেখা করে আসলাম। আগের যুগের পত্র মিতালির মতো ফেসবুক মিতালি করলাম। ফেসবুকে 3 ঘন্টা চ্যাটিং করে বন্ধু বানাই ফেলছি। মজা না?
নতুন কোনো কবিতা লিখেছেন? হ্যাঁ, নতুন একটা পদ রচনা করলাম। পড়ুন শুনি। তোমার চোখে পান পাতা, চুল ওড়ে বাতাসে, তোমার চোখে আছে বিষাদ। রাতের ফেনিল কুয়াশার মতো আর্দ্রতা থাকে তোমার চোখে। তোমার চোখে আছে ভালোবাসা, ভিঞ্চির দেয়া নয়, চৈত্র সংক্রান্তির আমলকি পাতার ভালোবাসা। তোমার চোখে আছে রং, আছে বিষাদা বেদনা। হাফিজ ভাই, আপনি কি আমার চোখ নিয়ে এসব লিখছেন? না না, ঠিক তা না। এখানে তোমার বলতে সমগ্র নারী সমাজকেই বুঝিয়েছি। আর তাছাড়া ব্যাপারটা ধরতে পারো অনেকটা পুঞ্জাক্ষীর মতন। ও, বুঝতে পেরেছি, তেলা পোকার চোখকে নিয়ে লিখছেন। না না, এটা আমি বোঝাতে চেয়েছি যে একই রকম অনেক নারীর চোখ। মানে ধরো, থাক থাক, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। নিঝুম, ইদানিং খুব আতঙ্কের মধ্যে আছি। আমার কবিতারা আমাকে মেরে ফেলতে চায়। দিনরাত ওরা বলে, বলে ফেলো বলে ফেলো বলে ফেলো, না হলে তোমার মৃত্যু হবে। কি বলছেন এসব? মাথা কি আছে না গেছে? সেটাই তো বুঝতে পারছি না। আপনি যে বিরাট আকারের একটা ভুলের মধ্যে আছেন সেটা বুঝতে পারছেন? ভুলের সাগরে আপনি হাবুডুবু খাচ্ছেন। ভুল শোধরানোর তরিকাটা না হয় আপনিই বলে দেন। আমার মনে হয় তরিকাটা আপনি জানেন। যদি ভালোবাসা পাই, আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই, ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি। যদি ভালোবাসা পাই, শীতের রাতের শেষে মখমল দিন পাব। যদি ভালোবাসা পাই, পাহাড়ে ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই, আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই, জীবনে আমিও পাবো মধ্য অন্তমিল। কিরে বন্ধু, তোর ডেটিং কেমন হলো? মেয়েরে কি রিক্সা উঠেছস? হাত ধরছস? মেয়ে কি রাগ করছে? চুপ কর, হক্কানি কাজের ভিতরে আছি। মেয়ে পটানোর ফর্মুলা চেঞ্জ করতে হবে। মেয়ে পটানোর বিভিন্ন কায়দা আছে। কেউ পটে কুরআন হাদিসের কথা বললে, আবার কেউ পটে গোপাল ভাঁড় টাইপের কথা বললে। এই মেয়ে সহজে পড়বে না। এই মেয়েকে পড়ানোর জন্য অন্য পন্থা অবলম্বন করা লাগবে। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের চেতনার কথা বলা লাগবে। দোস্ত, আমায় কিছু নিয়মকানুন শেখা না। নিঃসঙ্গতার 100 বছর পার করে দিলাম, আর কত? শিখাবো। মেয়ের নাম্বার অনেক কষ্টে আর জোগাড় করছি, বুঝছস? এখন কথা বলবো, শুনবি। নিঝুম, আমি জয়। আজকে আমাদের ঐতিহাসিক সাক্ষাৎ হয়েছে, চিনেছো? চিনেছি। মানুষ তো প্রথমে ফেসবুকে রিকোয়েস্ট দিয়ে মেসেঞ্জারে নক দেয়, তারপর হোয়াটসঅ্যাপ বিষয়ে কথার ছলে ফোন নাম্বার নেয়, তারপর ফোনে কথা বলে। তুমি তো দেখছি কাবিল প্রকৃতির ছেলে, পুরাই হেকিমি জর্দার মাখন। আরে, যাদের মনে পাপ আছে, যারা প্রেম করার ধান্দায় থাকে, তারা এইসব পন্থা অবলম্বন করে। আরে, তুমি আমার প্রতিবেশী না? একই শহরে থাকি, তোমার খোঁজ খবর নিব না? আমি শীষ নাগ না, আমার মনে অত প্রেম নাই। আচ্ছা, যাই হোক, রাতে খাইছো? আমি তো রাতে খাবই। আমি রাতে না খেয়ে থাকতে পারি না। কিন্তু তোমার মা রাতে খেয়েছে কিনা সেই খোঁজ খবর নিয়েছো? একটা অপরিচিত মেয়ে রাতে খেলো কিনা, কোন হাতে খেলো, কিভাবে খেলো, খাওয়ার পর হাত ধুলো কিনা, এসব নিয়ে আমাদের কত চিন্তা। অথচ বাবা মার খোঁজ নেওয়ার সময় আমাদের কাছে নাই। আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, সব সময় তাদের খোঁজ খবর নিই, বুঝছো? আমার মনে হচ্ছে আজ রাতে তোমার মা কিছু খান নাই। আমার কিছু কথা মাঝে মাঝে কাকতালীয়ভাবে মিলে যায়। এটা টেলিপ্যাথি জাতীয় কিছু। আর শোনো, আমি প্রত্যেক দিন রাতে খাই। ডান হাতে ভাত তুলে মুখে বুড়ি ঘপাস করে গিলে ফেলি, আর খাওয়ার সময় গলার ভেতর থেকে ঘোত করে আওয়াজ বের হয়। আর খাওয়ার পর আমি ভালো মতো হাত ধুই, আর মাছে কাটা থাকলে আমি বেছে বেছে খাই। তোমার বোধহয় আর কিছু জানার নাই। রাখলাম, টাটা। হ্যাঁ মা,
রাতে খাইছো? কেন? বমি? তুমি আমাকে জানাবা না? কখন থেকে হয়েছে? ওষুধ খাইছো কিছু? আচ্ছা ঠিক আছে, বেশি রাত জেগো না, কিছু খেয়ে রাতে শুয়ে পড়ো। ভাইজান বাড়ি যাই চলেন, আপা আজকে আর ঘুমাইব না। এই মশা বড় উপদ্রব করতেছে। এই ঘুমাইব কেন? সে কি তোর আমার মতো বেকার যুবক? সে মেডিকেল কলেজে পড়ে, মোটা মোটা কিতাব তারে হেফজ করতে হয়। কি সব যে কথাবার্তা কস! এই যা আখিরি ধাক্কা কিনে আন। তোর আপার মনে হয় আজকে পড়ার চাপ অনেক, রাত জাগতে হবে। কখন কি হয় কিছুই কম যায় না। দেন টাকা দেন। আচ্ছা তুমি এটা কিভাবে জানলা? কি? এই যে আমার মা গতকাল না খেয়েছিলেন। আমার একটা পালা জিন আছে, নাম গাজ্জালি। সে আমার কানে ফিসফিস করে এসে কি বলছে জানো? জুলুম হলু টুলু, মানে হলো আজকে জয়ের মা কিছু খায়নি। তুমি আমার সাথে ফাজলামি করো না। তোমার সাথে ফাজলামো করবো কেন? তুমি কি আমার দুলাভাই লাগো? আর তাছাড়া সূরা লুকমানে বলা হয়েছে, মানুষের মধ্য থেকে কেউ কেউ বেহুদা কথা খরিদ করে মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাকর আযাব। আমি সে থেকে আযাব মাথায় পেতে নিব, তাই না বলো? এই মোটা ভাই এদিকে আসেন। আপনার হাল হকিকত কি? জি ভালো। আপনি নিজুম আপার পাশের ফ্ল্যাটে থাকেন না? জি থাকি। হাতে এটা কি? জি কবিতা। নিজে লিখছেন? জি। ভাই আর কিছু জিগামু? এত প্রশ্ন উত্তরের কি প্রয়োজন? একটা টাটকা কবিতা রেখে নাক বরাবর হাঁটা দিতে পারো। কবিতাকে টাটকা? বাসি কবিতার গন্ধ কিন্তু গুয়ের চাইতেও খারাপ। একটা টাটকা কবিতা রেখে আর চলে যান। ভাই পড়মু। পর কি এক দুনিয়া আসলো, গরু ছাগল বতক সবাই কবিতা লেখে। কেয়ামতের আর বেশি দেরি নেই। আফসোস, বড়ই আফসোস। পড়লাম ভাই। তোমার চোখে পান পাতা,
চুল ওরে বাতাসে, তোমার চোখে আছে বিষাদ। It's Red One. It's Mr. Lover, yeah. এই শুভ, তোর কাছে কোনো মুক্তিযুদ্ধ বিষয়ক বই আছে? হ্যাঁ আছে তো, 71-এর চিঠি। এই দিস তো, বইটা আমার লাগবে। কেন, কি করবি? কালকে মেয়ের সাথে দেখা করতে যাবো বন্ধু, কিছু মুক্তিযুদ্ধ বিষয়ক কথা মুখস্থ করা লাগবে। সেই একটা মেয়ের পিছনে পড়ে আছিস, দেশে কি মেয়ের অভাব পড়েছে? আরে ভাই, আমার জিদ উঠছে, ওই মেয়ের সাথে আমার প্রেম করা লাগবে, ঠিক আছে? ফাটাকেষ্ট 7 দিনের জন্য মন্ত্রী হয়েছিল, আমি বিয়ে করে ওই মেয়েকে দরকার হলে 7 দিনের জন্য সংসার করব, বুঝছোস? ওই মেয়ের সাথে আমার প্রেম করা লাগবে। ওই মেয়ে মনে করছে ঠিক আছে, বাইন মাসের মতো পিছলাই পিছলাই চলে যাইব। আরে বেটি, আমি 3 ঘন্টা ফেসবুকে চ্যাট করে ডেটিং করে আসা মাল, আর আমার হাত থেকে পালাই যাইব, এতই সোজা না? ভাই একটু সাবধানে থাকিস, মেয়ে জাতকে চিনিস না, একবার ধরতে পারলে বিচি কেটে রেখে দিবে। আর যদি একবার খাসি হয়ে যাস তাহলে কিন্তু প্রবলেম। এখন তো আর সেই আদিমকালের মুঘলের হেরেমখানা নাই যে তোকে প্রহরীর চাকরি দিবে। নিজুম, কি অবস্থা? হ্যাঁ জয়, ঘটনা কি? কেমন আছো তুমি? আমি ভালো আছি, আর খারাপ থাকলেও কাউকে বলি না। এসব প্রশ্ন তাদেরকেই করা উচিত যারা সত্যিকার অর্থেই খারাপ থাকে। যেমন ধরো হাসপাতালের কাতরানো রোগী, রাস্তার অন্ধ ভিক্ষুক, কিংবা নির্যাতিত গৃহবধূ, যারা সত্যিকার অর্থেই খারাপ থাকে। আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারবো না তুমি কেমন আছো? আজীব ব্যাপার। পারবা, কিন্তু আমাদের সেই কাজটাই বেশি করা উচিত যেটা করা সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা যাই হোক, কালকে কি তোমার সাথে আমি দেখা করতে পারি? কেন নয়, অবশ্যই। রাতে ঘুমাবে কখন? আমি সময় মতোই ঘুমাবো, ঘুম নিয়ে আমার কোনো সমস্যা নেই। একটা জিনিস জানো কি জয়, এ যুগের প্রেমিক প্রেমিকারা খাওয়া ঘুম নিয়ে জ্ঞান নেওয়ার নামে এত পেঁচায়, অথচ যারা সত্যিকার অর্থে খেতে পারে না, ঘুমোতে পারে না, তাদের খোঁজ খবর কেউ রাখে না। আমাদের সেই কাজটাই বেশি করা উচিত যেটা করা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তুমি কি তোমার বাবাকে কখনো জিজ্ঞেস করেছো, বাবা তুমি ঘুমোবে কখন? আমার কেন যেন মনে হচ্ছে আজকে তোমার বাবা এখনো ঘুমাননি। আচ্ছা আমি এখন রাখি, আমি ছাদে জ্যোৎস্না দেখব, আর জ্যোৎস্না দেখার সময় আমার কথা বলতে ভালো লাগে না। বিদায়। হ্যাঁ বাবা, ঘুমাও না এখনো? এত চিন্তা করার কি আছে? ভাইয়ের চাকরি হয়ে যাবে বাবা, সমস্যা নাই। আচ্ছা বাবা, তুমি একদম টেনশন করো না, ঘুমাই পড়ো তাড়াতাড়ি। হাফিজ ভাই,
কি করছেন অন্ধকারে? কবিতা লিখছেন নাকি? না, আজ পূর্ণিমা, জ্যোৎস্না দেখি। কিন্তু চাঁদ তো মেঘে ঢেকে গেছে। চলেন রাস্তায় হাঁটতে হাঁটতে জ্যোৎস্না দেখি। চাঁদের আলোতে রাস্তাগুলোকে নদীর মতো মনে হবে, আর আমাদের মনে হবে আমরা নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চলেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। ইয়াসিন ভাই, এখানে কি করছেন? বিরাট এক ফ্যাসাদের মধ্যে আছি। গাড়ির তৈল শেষ। কি এক গাড়ি কিনলাম, রাক্ষসী গাড়ি, বেহিসাবি তেল খায়। এটা কোনো কথা? তো পাম্পে গিয়ে তেল নিয়ে আসেন। তো কোথায় যাচ্ছেন আপনারা? আমরা জ্যোৎস্না দেখতে যাই। হাঁটতে হাঁটতে জ্যোৎস্না দেখব। আপনি যাবেন আমাদের সাথে? এই গাড়ি নিয়ে জ্যোৎস্না দেখতে গেলে জ্যোৎস্নারই অপমান, বুঝেছেন? রাক্ষসী গাড়ি কিনে পড়ছি এক বিপদে, বেহিসাবি তেল খায়। আচ্ছা ঠিক আছে, থাকেন। আপা আপনারা সায়দা জ্যোৎস্না দেখতে যাইতে বললো। নিঝুম, তুমি ৭১-এর চিঠি বইটি পড়েছ? সেখানে প্রথম চিঠিটি শহীদ মুক্তিযোদ্ধা কাজী নুরুন নবীর লেখা। তিনি রাজশাহী মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র ছিলেন। ১ অক্টোবর ১৯৭১ সাল পাক বাহিনীরা তাকে জোয়া হলে ধরে নিয়ে যায়। তারপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। জানি তুমি মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়ো। বাহ, এখনকার ছেলেমেয়েরা তো এসব বই পড়েই না। আমি শহীদ কাজী নুরুন নবীর শেষ চিঠিটা মুখস্থ করেছিলাম। কাজী নুরুন নবী তার মাকে লিখেছিলেন, আম্মা সালাম নিবেন। আমি ভালো আছি এবং নিরাপদে আছি, দুশ্চিন্তা করবেন না। আব্বাকেও বলবেন, দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকাল ও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে। শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে। ২৫০ মতো পুলিশ মারা গিয়েছে। ৪ জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়ত্তাধীনে রয়েছে। হাদিদুল্লাহ ভাই ভালো আছেন, চিন্তার কারণ নেই। দুলিয়াপার খবর বোধহয় ভালোই। অন্য কোথায় যেন আছেন, আমি যাইনি সেখানে। পুষ্প আপা সমানে কাদাকাটি করে চলেছেন ঢাকার ভাবনায়।
কদিন আগে গিয়েছিলাম, ধামকুড়িতে বোধহয় ওনার মা আছেন। সম্ভব হলে খবর পৌঁছে দেবেন। আমার জন্য ব্যস্ত হবেন না। যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, সেখানে আমাদের বেঁচে থাকাটাই লজ্জার। আপনাদের দোয়ার জোরে হয়তো মরব না, কিন্তু মরলে গৌরবের মৃত্যুই হতো। ঘরে শুয়ে শুয়ে মরার মানে হয় কি? এবার জিতলে যেমন করে হোক একবার নওগাঁ যেতাম, কিন্তু জিততেই পারলাম না। হেরে বাড়ি যাওয়া তো পালিয়ে যাওয়া। পালাতে বড্ড অপমান বোধ হয়। হয়তো তবু পালাতেই হবে। আব্বাকে সালাম। দুলুরা যেন অকারণ কোনো রকম রিস্ক না নেয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথাটা বললাম। তাতে শুধু শক্তি ক্ষয়ী হবে। দোয়া করবেন। ইতি, বাবুল। কি সহজ সরল একটা চিঠি, কিন্তু পড়লেই গায়ের লোম খাড়া হয়ে যায়। সত্যি কি অদ্ভুত ব্যাপার না? যদি এই শহীদ মিনারে দাঁড়িয়ে থাকতে পারতাম সবসময়, সবচেয়ে ভালো হতো তুমি যদি আমার পাশে থাকো। আমি থাকবো, অবশ্যই থাকবো, কেন নয়? সত্যি সত্যি ভালোবাসো আমাকে? হ্যাঁ, বাসি তো। আমার মনে হচ্ছিল যে প্রথম প্রেমে ছায়া খেতে যাচ্ছি। ধন্যবাদ তোমাকে স্যাকা নামক কুখাদ্য না খাওয়ানোর জন্য। আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা, বুঝলা? স্যাকা খেলে কনফার্ম পেট ফুলে মারা যেতাম। আমি কি তোমার হাতটা ধরতে পারি? কেন হাত ধরতে হবে কেন? আরে ভালোবাসি তোমাকে, তোমার হাত ধরতে পারবো না? ভালোবাসলে হাত ধরতে হবে? কোন আসমানি কিতাবে লেখা আছে? আমি তো দিনের মধ্যে 50 জনকে ভালোবাসি বলি, সবার হাত ধরে বেড়াবো নাকি? আর আমিও বুঝি না অন্যের ওজনদার হাত ধরে লাভটা কি। ঠিক আছে, হাত ধরতে হবে না। জয়, রাগ করো না। আমি আসলে তোমাকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি তা হলো, যার হাতটা ধরা বেশি জরুরি তার হাতটাই আগে ধরা উচিত। তুমি আমার হাত ধরে হয়তো সাময়িক আনন্দ পাবে, কিন্তু একজন পথশিশুর হাত ধরে দেখো, সেটা তোমার সারা জীবনের প্রাপ্তি হয়ে থাকবে। সেই আনন্দের কোনো সীমানা নাই, বুঝছো? বুঝেছি, চলো। এই বিরক্ত করিস না তো ভাই, যা যা। আজকে বাইরে খেতে যাব, তুমি কি যাবে? না, আমার বাসায় খাবার আছে, আর তাছাড়া আমি বাইরে খুব কম খাই। তোমাকে আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি তা হলো, আমাদের ছোট্ট একটা জীবন, একে যত পারো মিনিংফুল করা উচিত। তাছাড়া প্রেম তো সবাই করতে পারে, আবুল বাবুল কুদ্দুস, কিন্তু সমাজের কাজে লাগাতে পারে কতজন বলো? এসব ন্যাকামি মার্কা টিপিক্যাল প্রেম করে সময় নষ্ট করো না। জীবন কি রূপকথার মতো গড়তে পারে কয়জন? একটু আগে তোমার কাছে একটা ছোট বাচ্চা খাওয়ার জন্য 2টা টাকা চাইলো, তুমি না করে দিলে। আমাদের চাইনিজ রেস্টুরেন্টে খাওয়ার চাইতে ওই বাচ্চাটার 2 মুঠো ভাত কি বেশি গুরুত্বপূর্ণ নয়? তুমি কি বুঝাতে যাচ্ছ বলো তো? কিছুই বোঝাতে চাচ্ছি না, শুধু এটাই বলতে চাচ্ছি যে আমাদের সেই কাজটাই করা উচিত যেটা করা সবচেয়ে বেশি জরুরি। তুমি একটাবার ভেবে দেখো আমাদের কি করা উচিত আর আমরা কি করছি।
না, জিজ্ঞেস করে কি হবে? আপনার দেখছি অনেক সাহস, সবার থাকে না। শুক্রিয়া। আপনারও বেজায় সাহস, একেবারে ছিন্নমস্ত চণ্ডালিনী। আপনাকে একটা কথা বলবো। সম্প্রতি জয় নামে একটা ছেলের সাথে আপনার চেনা পরিচয় হয়েছে। আমি সব খবরই রাখি, চারদিকে আমার ছেলে পেলে ছড়ানো ছিটানো। ওই ছেলে সুবিধা না, ওর মনে পাপ আছে। রহস্যটা তখন ধরতে পারি নাই, আজকে পারলাম। নতুন করে চিনলাম আজকে আপনাকে। জীবনে তো কিছুই করা হলো না। এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কত মানুষ কত কিছু করেছে। এই যে ভাষা শহীদ রফিকুদ্দিন আহমেদের কথাই ধরুন না, উনি ওনার ভালোবাসার মানুষ রাহেলা খানম পানু আর বাবা মাকে মানিকগঞ্জে ফেলে রেখে ঢাকার একটা ছাপাখানায় কাজ করতেন। গ্রামে থাকার সময় তিনি নাটক করতেন। গলি থেকে রাজপথ নাটকে সাইড ক্যারেক্টারের অভিনয় দেখে মানুদাদাকে বলেছিলেন, ক্ষুদিরামকে নিয়ে লিখছি রফিক, তুমিই হবে ক্ষুদিরাম। গলি থেকে রাজপথ নাটকের মঞ্চায়ন শেষে রাহেলা খানম আর রফিক একসাথে বাড়ি ফিরছিল। রাতের পথে ছিল জ্যোৎস্না, কুয়াশা আর শিশির। দূরে ঝোপ থেকে ভেসে আসছিল শিয়াল আর কুকুরের পালা দেয়া ডাক। মানুরে, এরপরের নাটকে তো আমার ক্ষুদিরাম সাজতে হবে। ক্ষুদিরাম সেজে ফাঁসিতে ঝুলতে হবে। এখন এই পাগল হওয়া সিন সহ্য করতে পারতেছ না? পরে যখন ক্ষুদিরাম হয়ে ফাঁসিতে ঝুলবো, গান গাবো, একবার বিদায় দেমা ঘুরে আসি, তখন সহ্য করবা কেমনে? তোমার ক্ষুদিরাম সাজনের দরকার নাই রফিক ভাই। আর কি আশ্চর্য, পানুর ওই একটা কথার মধ্যেই রফিকের সমস্ত অস্তিত্ব মুহূর্তেই বন্দী হয়ে গেল। এদিকে ঘোষণা দেওয়া হয়, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ঢাকার বাতাসে বিদ্রোহের ফিসফিসানি আওয়াজ শুরু হয়। 24শে ফেব্রুয়ারি রাহেলা খাতুন পানুর সঙ্গে বিয়ে ঠিক হয় রফিকের। ছাত্ররা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। ছাপাখানায় বসে বসে ভাবে, সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা কেন উর্দুকে মেনে নিবে। রফিক ভেবেছিল আজ বোধহয় আর মিছিল করা সম্ভব হবে না। সে তার খালাতো ভাই মোশাররফকে নিয়ে বিয়ের বাজার করতে বের হয়েছিল। আলতা, সাবান, চুড়ি কিনে স্বর্ণলঙ্কারের জন্য শাঁখারিপট্টিতে ঢোকার সময় রিকশাওয়ালার মুখে শুনল ছাত্ররা 144 ধারা ভঙ্গ করেছে। বিশ্ববিদ্যালয় আর মেডিকেল কলেজের মোড়ে লড়াই বেঁধে গেছে। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে কণ্ঠ মেলায় রফিক। সামনে পুলিশের ব্যারিকেড।
রফিকের চোয়াল শক্ত হচ্ছে, গলার রগ ফুলে উঠছে, কণ্ঠস্বর আসমান বিদীর্ণ করতে চাইছে, হাতের মুঠো সূর্যকে ধরবে বলে লম্বা হচ্ছে। তখনই গুলির শব্দ। রেন্ট্রি গাছগুলো থেকে গগন চিলগুলো উড়ে ওঠে, কাকের দল চিৎকার করতে থাকে। গুলি লাগে রফিকের বুকে। সীসা তার বুকের পাঁজরে প্রবেশ করলে সে পায় সীসার হরফের গন্ধ, ছাপাখানার গন্ধ। হাত থেকে বাজারের থলে পড়ে যায়, ভেঙে যায় আলতার শিশি। আলতার ধারার সঙ্গে মিশে পথের ধুলোই প্রবাহিত হয়। আর করটির ফকর দিয়ে বেরোতে থাকে বাংলা বর্ণমালার 12 ফ্রন্ট, 14 ফ্রন্ট, 18 ফ্রন্টের বাংলা বর্ণমালাগুলো। রফিক খোলা চোখে যেন সেগুলোকে দেখতে পায়। ফেব্রুয়ারি উজ্জ্বল আলোয় শোনা হয়ে উঠছে বর্ণমালাগুলো। আর কি যে ভালো লাগছে সে সীসার গন্ধটুকুন। একটা সময় আপনার খুব ভালোবাসতে ইচ্ছে হয়েছিল, কিন্তু আজ বুঝতে পারলাম কিছু কিছু মানুষকে এসব প্রেম, বিয়ে, মধ্যবিত্ত কলহ, ঝগড়া স্পর্শ করে না। সাধারণ মানুষরা এসব প্রেম, ঝগড়া, কলহ নিয়ে পেরেশান থাকে। অসাধারণ মানুষেরা থাকে নির্লিপ্ত, তাদের এসব কিছুই স্পর্শ করে না। আপনি একজন অসাধারণ মানবী। এই যে আপনি আমাকে প্রতিদিন শত শত ফুল দিয়েছেন, আমি কি ওইসব ফুল পাবার যোগ্য কেউ? আমি কে? কেউ না। কিন্তু যারা রফিকের মতো এদেশের মানুষের জন্য, ভাষার জন্য, রাহেলা খানম বানুদের ভালোবাসাকে বলিদান দিয়ে নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিল, তারা কতটা যোগ্য এই ফুলের বুঝতে পারছেন? একটা মেয়েকে ফুল দেওয়ার আগে 1000 বার শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে আসা উচিত। সত্যিই তো। আসলে আমি এত কিছু জানতাম না, আর জানার চেষ্টাও করিনি। আমার বিরাট ভুল হয়ে গেছে। যা কিছু বড়, যার গুরুত্ব আকাশ সমান, সেসব ভুলে তুচ্ছ কাজে সময় ব্যয় করেছি। নিজুম আমার তো এক জীবন ভুলের মধ্যেই কেটে গেল। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুলি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। এই মেয়েকে আর বেশি সময় দেওয়া যাবে না। কাল শুভর জন্মদিন, কালকে কিছু একটা করা লাগবে। গভীর জলের মাছের সাথে গভীর জলে খেলতে হবে, হাঁটু জলে এসে লুতুপুতু করলে হবে না। আমি বাবা মাকে ফোন দিয়ে তোমাকে ফোন দিয়েছি, তারা সহি সালামতেই আছে। স্টার জলসাতে ইসন মিশন নাটক দেখে তারা 10:30টাতে ঘুমাতে যাবেন। তুমি তো জানো আমি মিথ্যে কথা ধরতে পারি। তুমি তো মহাতান্ত্রিক জাকালি, তুমি সব জানো। আচ্ছা যাই হোক, তোমাকে যে কারণে ফোন দিয়েছি, কাল পদ্মা গার্ডেনে ঘুরতে যাবো বিকালে, রেডি থেকো। আমি যাব না পদ্মা গার্ডেনে। কেন, কি সমস্যা? আমার যেতে ইচ্ছে করছে না। তোমার সমস্যা কি বলো তো? তুমি একদমই আমাকে সময় দিচ্ছ না। তোমার হাত ধরতে গেলে সমস্যা, তোমার সাথে কফি খাইতে গেলে সমস্যা।
তোমার পাশে হাঁটলেও সমস্যা। তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি, কিন্তু ভালোবাসার সাথে পদ্মা গার্ডেনের রেস্টুরেন্টে ঘোরার কি সম্পর্ক? আমি তো ছাদে বসে, বাসায় বসে, যখন খুশি তখন তোমাকে ভালোবাসতে পারি। তোমাদের ভালোবাসলে কাছে আসতে হয় কেন? দেখা করতে হয় কেন? তোমাদের ভালোবাসলে ছুতে হয় কেন? আমি তোমাদের ভালোবাসার প্যাটার্ন কিছু বুঝি না। আজীব আজীব কথা বলো তুমি। আচ্ছা যাই হোক, শুভ তোমাকে ফোন দিয়েছিল? দিয়েছিল তো। কালকে ওর মামার বাসাতে ওর বার্থডে সেলিব্রেট করবো। ওর আব্বা আম্মা আসবে, তুমি যাচ্ছ তো নাকি? যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। এখনই ফোন রেখে দিবা? কেবল তো রাত 11টা বাজে। মানুষ ভালোবাসলে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কথা বলতে বলতে রাত শেষ হয়ে যায়। জয়, তুমি তো জানো রাত জেগে জেগে রাতে খাইছি কি না, কোন হাতে খাইছি, খাওয়ার সময় দস্তরখানায় বিছাইছিলাম কি না, খাওয়ার পর টুথব্রাশ ইউজ করছো কি না, সেটা শক্ত নাকি নরম, কোন কালারের লুঙ্গি পরছো, এসব বাক্য কথা বলার মতো পাবলিক আমি না। তোমাদের ভালোবাসতে হলে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয় কেন? এত সুন্দর আমাদের জীবন, এই মহিমান্বিত জীবনের মূল্যবান সময় ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে নষ্ট করো না। অনেক বকবক করলাম, রাখলাম। হ্যালো জাহিদ ভাই, একটা কাজের জন্য আপনাকে ফোন দিলাম। ভাই কালকে আমার একটা আর্জেন্ট রুম লাগবে, ডবল যদি টাকা লাগে তাই দেব, আপনি ব্যবস্থা করেন। হ্যাঁ ভাই, শুধু কালকে রাতের জন্য। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। কই তোরা? আর কতক্ষণ ওয়েট করবো তোদের জন্য? আসতেছি তো। আরে নিজুম বের হইতে লেট করছে। এই নে, নিজুমের সাথে কথা বল। হ্যালো শুভ। কই তুমি? আসো তাড়াতাড়ি, আমরা ওয়েট করছি তোমার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি ওদের বাসা চিনো তো নাকি? আরে চিনবো না কেন, শুভর সাথে অনেকবার গিয়েছি তো। তোমাকে দেখে তো সেরকম মনে হচ্ছে না। তুমি সবসময় আমাকে আন্ডার এস্টিমেট করো, এটা ঠিক না নিজুম। মামা একটু জোরে টানেন তো। তুমি কি সত্যি চিনো নাকি চাপা মারতেছো? আরে চিনি তো ভাই, আমার মানুষ চিনতে ভুল হতে পারে, বাসা চিনতে ভুল হয় না। এত অন্ধকার কেন? দেখে তো মনে হচ্ছে বাসায় কেউ নাই। কারেন্ট চলে গেছে মনে হয়, এর ভিতরে সবাই আছে। চলো এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, আসো আসো। মনে হয় উল্টাপাল্টা কোথাও চলে আসছি আমরা। তুমি বোধহয় রাস্তা চিনতে ভুল করছো। শুভকে আবার ফোন দাও তো। এর ভিতরে সবাই আছে, চলো। আরে শুভরা কারেন্ট নিভাই দিয়ে মনে হয় আমাদের সাথে মজা করতেছে। সমস্যা নেই, আসো। ভালোভাবে আটকাও, কেউ এসে পড়লে বিপদ হবে। কেউ আসবে না, তুমি চিৎকার করলেও আজ কেউ শুনবে না। বুঝতে পেরেছি। তুমি তো বুঝবেই, তুমি বেগম রোকেয়া, তুমি আদিহার আন্দোলনের ইলা মিত্র। তুমি না বুঝলে কে বুঝবে? আমি তোমাকে ভীরুর দলে ফেলেছিলাম, কিন্তু এখন দেখছি তোমার অনেক সাহস। আজ বেশি কথা বলো না তুমি। আজ আমি যা বলবো তুমি তাই শুনবে। আমি 3 ঘন্টা চ্যাট করে মেয়েদের সাথে ডেটিং করে আসা মাল, আর তুমি এই আমাকে সরকার মতো নাটায়ের মতো তোমার পিছন পিছন ঘুরাইছো মাসের পর মাস। তোমার একটা ছোট বোন আছে না, নিতু নাম? আমি ওর জন্য একটা মেকআপ বক্স কিনেছিলাম, কিন্তু দেওয়ার সুযোগ হবে কিনা জানি না।
ও বোধহয় এখনো বাসায় ফিরেনি। তোমার মতো মানুষের তো আর অভাব নেই। তুমি এদিকে আমার দিকে এক পেয়ে গুলে তোমার বোনের দিকে হয়তো বা কেউ 2 পা এগিয়ে যাবে। ফুটচিন বলে একটা কথা আছে, জানো তো? হ্যাঁ মা। নিতু কোথায়? কার বিয়ে খেতে গেছে? তুমি এক্ষুনি ওকে বাসায় আসতে বলো, না হয় তুমি গিয়ে নিয়ে আসো। কি হয়েছে সেটা পরে বলবো। আচ্ছা ঠিক আছে। জয়, এই যে তুমি আমাকে এভাবে তুলে এনে ভয় দেখাচ্ছ, তোমার সাহস আর বুদ্ধি নষ্ট করছো একজন শারীরিকভাবে দুর্বল নারীর কাছে। তুমি যদি তোমার এই সাহস আর বুদ্ধি ভালো কাজে লাগাতে, যারা রাস্তাঘাটে মেয়েদেরকে অসম্মান করে তাদেরকে তুলে এনে এভাবে ভয় দেখাতে, তাহলে কতই না ভালো হতো। আমাদের চারপাশটা ফুলের মতো পবিত্র হতো। শেরে বাংলা, ক্ষুদিরাম, তিতুমির, বঙ্গবন্ধু, ওনারাও সাহসী ছিলেন। ওনারা ওনাদের সাহস ভালো কাজে লাগিয়েছেন। তুমিও হতে পারো একজন ক্ষুদিরাম, তিতুমির। কে? ইয়াসিন ভাই, যাও খুলে দাও। এখানে তো কারো আসার কথা না। কেউ টোকা দেয়নি। নিশ্চয় তুই জাদু করছস। তুই একটা ডাইনি। ইয়াসিন ভাই আমার ছায়ার নাম, আমার সাথে সবসময় ছায়ার মতোই লেগে থাকে। যাও খুলে দাও। ভয়ের কিছু নেই, খুলে দাও। ইয়াসিন ভাই ভালো মানুষ। নিঝুম, আমার ছোট বোন কেমন আছে? সে ভালোই আছে। আমার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নাই। আগের 2 বার আমার কথা কাকতালীয়ভাবে মিলে গিয়েছিল, তাই এবার একটা ভবিষ্যৎবাণী করলাম নিজেকে বাঁচাতে। সেটা কাজ করা শুরু করলো। তুমি মনের দিক থেকে দুর্বল হয়ে গেলে, ভয় পেতে শুরু করলে।
সে আর ফেরেনি। শুনলে অবাক হবে, 14 বছর ধরে আজাদের মা একটা দানা পানিও মুখে দেননি, কেবল একবেলা রুটি খেয়ে থেকেছেন। কারণ তার একমাত্র ছেলে আজাদ তার কাছে 14 বছর আগে একদিন ভাত খেতে চেয়েছিল। পরদিন আজাদের মা ভাত নিয়ে রমনা থানায় গিয়েছিলেন, কিন্তু ছেলের দেখা পাননি। তিনি অপেক্ষা করেছেন 14টা বছর ছেলের আগমনের আশায় পথের দিকে চেয়ে থেকে। অপেক্ষার এই 14টা বছর তিনি কোনোদিন বিছানায় শোননি, শানের মেঝেতে শুয়েছেন। কি শীত, কি গ্রীষ্ম, তার ছিল একটাই পাষাণ শয্যা। কারণ তার ছেলে আজাদ শোয়ার জন্য রমনা তেজগাঁও থানার মিলিটারি টর্চার সেলে বিছানা পায়নি। এত ত্যাগ, এত ভালোবাসার মিষ্টি গোলাপ পায়ে দোলে পেয়েছে এই দেশ। প্রেমিক প্রেমিকের ভালোবাসা ছাড়াও পৃথিবীতে ভালোবাসা আছে, এবং সেগুলোই সর্বোত্তম ভালোবাসা। তুমি তোমার প্রথম সত্য ভালোবাসা আজাদের মাকে দাও। তোমার সত্য ভালোবাসা পাবার যোগ্য তারা ছাড়া আর কেউ নন। খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে তুমি। আসি। নিঝুম, তুমি কি এখন বৃদ্ধা? তুমি দূরেই থাকো, সেই ভালো। কাছে এলে বৃদ্ধ হবে, কাছে এলে খসখসে হবে তোমার ত্বক, আইসক্রিম খেলে শিরশির করবে দাঁত, পাঁজরের হাড় ক্ষইবে বয়সের থাবায়। কাছে এলে বৃদ্ধ হবেই স্পর্শে, ঘ্রাণে, ভালোবাসায়। হাফিজ ভাই, কেমন আছেন? জি ভালো, আপনি? আমি তো ভালো থাকতে চাই, কিন্তু আপনার কথা চিন্তা করে ভালো থাকতে পারি না। এই যে আপনি প্রতিদিন আমার জন্য শত শত কবিতা লিখে বিনা শর্তে বাতাসে উড়িয়ে দিচ্ছেন, কেউ কখনো জানতেও পারবে না একটা মেয়েকে আপনি কতই না ভালোবাসতেন। কখনো কি ভেবে দেখেছেন কত তুচ্ছ বিষয় নিয়ে আপনি বছরের পর বছর ধরে লিখে চলেছেন? আমার চোখ, আমার চুল, চুলের কাটা, কোনো কিছুই বাদ যায়নি আপনার লেখা থেকে। সেই একই আমি, রক্ত মাংসের গড়া মানুষ, আপনারই মতো, কোনো বৈচিত্র্য নেই। কিন্তু 1990 সালের স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের কথা একবার ভাবুন, কি বৈচিত্র্যময় ছিল সেই দিনগুলি। নভেম্বরের শীতে খালি গায়ে চায়নার ক্যাফের গলিতে এক যুবক বসে আছে। 24 বছর বয়সে এই যুবক বড় ভাই ট্রাকে হেল্পারগিরি করেন। যুবকের নাম নূর হোসেন। তার বুকে পিঠে তেল রঙে লেখা হয়েছে, স্বৈরাচার নিপাত যাক আর গণতন্ত্র মুক্তি পাক। তিনি বুকের পিঠের রং শুকানোর জন্য অপেক্ষা করছেন। বঙ্গবন্ধু এভিনিউ মানুষের সয়লাব। সূর্য মাথার উপর চলে আসে, রোদের তেজ বাড়ছে। নূর হোসেন তার লাল জামা খুলে কোমরে বাঁধেন। তার বুকে আর পিঠের স্লোগান দেখে হর্ষধ্বনি করে ওঠে জনতা। স্লোগান উঠে, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে। জনতা সচিবালয়ের দিকে এগোতে থাকে, হাজার হাজার মানুষ। রক্ত পিচ ঢালা পথের ঢাল বেয়ে এগোচ্ছি পিঠের দিকে। সাদা বার্নিশে লেখা গণতন্ত্র লাল হয়ে যায় রক্তে। কত বৈচিত্র্য, কত ভাঙা গড়া ছিল নূর হোসেনদের জীবন, কত মহত্ব, কত ত্যাগ। হাফিজ ভাই, আপনি সেই ত্যাগী মানুষদের নিয়ে লিখুন, তাদের সংগ্রামের কথা, প্রেমের কথা, বেদনার কথা। একটা মেয়েকে নিয়ে লেখার আগে ওইসব বীরদের নিয়ে লিখুন।
গর্বে বুকটা ভরে উঠবে। ভালোবাসার অন্যরকম একটা মাত্রা আপনি খুঁজে পাবেন, অবশ্যই পাবেন, যেখান থেকে ইচ্ছে হলেই ভালোবাসা যায়, অথবা উড়াল দেওয়া যায় হয়ে স্নিগ্ধ গাংচিল। এমন সকাল তার জীবনে আসেনি কোনোদিন। মনে হয় ওর জানালার কাছে পাখি এরকম সুর দেয়নি ঝরিয়ে এর আগে। ডালিমের গাছে পাতাগুলি আগে এমন সতেজ কখনো হয়নি মনে। জীবনানন্দের কবিতার মায়াবী আঙুল তার মনে বিলি কেটে দেয়। অপরূপ সূর্যোদয় কেমন আলাদা, সবার অলক্ষ্যে নূর হোসেনের প্রশস্ত ললাটে আঁকা হয়ে যায়, যেন সে এক নির্ভীক যোদ্ধা যাচ্ছে রণাঙ্গনে। উদম শরীরে নেমে আসে রাজপথে, বুকে পিঠে রৌদ্রের অক্ষরে লেখা অনন্য স্লোগান। বীরের মুদ্রায় হাঁটে মিছিলের পুরোভাগে, এবং হঠাৎ শহরের টহলদার ঝাঁক ঝাঁক বন্দুকের সীসা নূর হোসেনের বুক নয়, যেন বাংলাদেশের হৃদয় ফুটো করে দেয়। বাংলাদেশ বনপোড়া হরিণীর মতো আর্তনাদ করে, তার বুক থেকে অবিরল রক্ত ঝরতে থাকে, ঝরতে থাকে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনের, ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা গিয়েছিল রাতের আধারে সূর্য আনার জন্য, সারা দেশ জুড়ে রক্ত পদ্ম ফোটালো যে অনন্য। দেখেছে সে ফুল হাজার মানুষ, দেখেছে সে ফুল হাজার মানুষ বাংলার পথে পথে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণীর স্বপ্ন। দলে দলে ফোটে সে ফুল এবার বিলায় মধুর গন্ধ। দুঃখ করো না মাগো আমার, দুঃখ করো না মাগো আমার, চেয়ে দেখো রাঙা প্রাতে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে